বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বিবিসি বাংলার সব রেডিও শ্রোতাকে সুদীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্যে, আমাদের বেতার সাংবাদিকতার ওপর আপনাদের আস্থা রাখার জন্য বিবিসি বাংলার সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। দিব আপডেটগুলো। হামাসের অভিযানে 25 ইসরায়েলি সৈন্য হতাহত ফুটেজ প্রকাশ করল কাসাম ব্রিগেড। তুরস্কের আকাশ প্রতিরক্ষা স্টিল ডোম একই দিনে 14টি নতুন স্থাপনায় উদ্বোধন করলেন এরদোগান। হিব্রু বিশ্ববিদ্যালয়ের জরিপ, ইসরায়েলের 40% সেনাই যুদ্ধ করতে চায় না। পানি সন্ত্রাস শুরু করল ভারত, বিস্ফোরণ ঘটিয়ে বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান। ঢাকা ইসলামাবাদ ঘনিষ্ঠতা, দক্ষিণ এশিয়ার নতুন সমীকরণে উদ্বেগে নয়াদিল্লি। দ্য টেলিগ্রাফের সম্পাদকীয়তে যা বলা হলো। আবারও ইসরায়েলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত ইরান, হুঁশিয়ারি তেহরানের। আমরা বিশ্বযুদ্ধে জড়াবো না, তবে অর্থনৈতিক যুদ্ধ হবে, পুতিনকে হুঁশিয়ারি ট্রাম্পের। ইরান ও পাক সেনা প্রধানের ফোনালাপ, আলোচনায় ছিল যেসব বিষয়। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হামাসের অভিযানে 25 ইসরায়েলি সৈন্য হতাহত, ফুটেজ প্রকাশ করল কাসাম। হামাস আন্দোলনের সামরিক শাখা কাসাম ব্রিগেড গাজার বেইত হানুনে অভিযানের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এতে 25 জন ইসরায়েলি সৈন্য নিহত বা আহত হয়েছে বলে দাবি করা হয়। ভিডিওটিতে অপারেশনস ডেভিলস স্টোনস শিরোনামে একটি ধারাবাহিক আক্রমণের ফুটেজ দেখানো হয়। এসব ফুটেজ উত্তর গাজায় ধারণ করা হয়েছে বলে জানা গেছে। এতে বিভিন্ন ক্লিপ দেখানো হয়েছে যেখানে শহর ও গ্রামাঞ্চলে লড়াই এবং ধ্বংসের চিত্র তুলে ধরা হয়েছে। ভিডিওটিতে দাবি করা হয়েছে একটি আক্রমণে 5 জন সৈন্য নিহত এবং 20 জন আহত হয়েছে। এতে একটি হেলিকপ্টার এবং একটি বিস্ফোরণের একটি অংশ দেখানো হয়েছে। এরপরে একটি জ্বলন্ত গাড়ির ক্লিপ দেখানো হয়। 26 আগস্ট মেহের নিউজ এজেন্সি সহ ইরান ও ফিলিস্তিনের কয়েকটি মিডিয়া ভিডিওটি প্রচার করেছে। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে হতাহতের এই সংখ্যা নিশ্চিত করা হয়নি। ভিডিওটির উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ফুটেজে ইসরায়েলি সেনাদের উপর আল কাসাম ব্রিগেডের যোদ্ধাদের একটি সুনির্দিষ্ট আক্রমণের বিবরণ রয়েছে। উত্তর গাজার বেইত হানুনে সিরিজ অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে। তুরস্কের আকাশ প্রতিরক্ষা স্টিল ডোম একই দিনে 14টি নতুন স্থাপনার উদ্বোধন করলেন এরদোগান। তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান আসেলসান বহু পদক্ষেপে সাজানো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিল ডোম প্রকল্পের অংশ হিসেবে বুধবার একাধিক যান এবং প্ল্যাটফর্ম সরবরাহ করেছে। একই দিনে নতুন প্রযুক্তি স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং 14টি নতুন স্থাপনার উদ্বোধন করা হয়। বুধবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ডেইলি সাবা। স্টিল ডোম তুরস্কের নিজস্ব প্রযুক্তি নির্ভর আকাশ প্রতিরক্ষা স্থাপত্য, যা নিম্ন, মধ্যম এবং উচ্চ স্তরের হুমকির বিরুদ্ধে ধাপে ধাপে সুরক্ষা দেবে। এর মাধ্যমে বিদেশি অস্ত্র নির্ভরতা থেকে বের হয়ে আসার লক্ষ্য পূরণ করেছে দেশটি। পরবর্তী 50 বছরের ভিত্তিপ্রস্তর শিরোনামের অনুষ্ঠানে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানও উপস্থিত ছিলেন। এই সময় আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হিসার এবং সিপার কামান ব্যবস্থা, করকুত এবং উন্নত রাডার প্ল্যাটফর্ম হস্তান্তর করা হয়। একই দিনে আঙ্কারার গলবাসী জেলায় আসেলসানের নতুন এবং গ্লোবে টেকনোলজি বেজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এটি বিদ্যমান 3টি ক্যাম্পাসের চেয়ে বড় হবে এবং স্টিল ডোম এবং রাডার সিস্টেমের উৎপাদন একত্র করবে। আসেলসানের মহাব্যবস্থাপক আহমেদ আকাইল জানান, নতুন স্থাপনা এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কোম্পানির উৎপাদন ক্ষমতা 40% বাড়বে। স্টিল ডোম প্রকল্পে আসেলসানের পাশাপাশি রয়েছে রকেট সান, টিউ বিটাক, সেজ এবং এমকে। গত 2 দশকে দেশীয় উদ্ভাবন এবং প্রযুক্তির মাধ্যমে তুরস্ক বিদেশি অস্ত্র নির্ভরতা 80% থেকে কমিয়ে এনেছে 20%-এর নিচে। তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি 2024 সালে বেড়ে দাঁড়িয়েছে $7.15 বিলিয়ন, যা 1 বছর আগে ছিল $5.5 বিলিয়ন। ফিলিস্তিনের গাজা সিটি দখলের অভিযানে সেনা সংকটে পড়তে পারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। 22 মাসের এই যুদ্ধে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি এবং ক্লান্তির সম্মুখীন হয়েছে সেনা সদস্যরা। মার্কিন গণমাধ্যম সিএনএন এর এক বিশ্লেষণে উঠে এসেছে এসব তথ্য। এদিকে হিব্রু বিশ্ববিদ্যালয়ের নতুন এক জরিপে দেখা যায় ইসরায়েলের প্রায় 40% সেনা যুদ্ধ করতে কম আগ্রহী। বার্তা সংস্থা রয়টার্স বলছে, গাজা সিটি দখলের প্রাথমিক ধাপের কার্যক্রম চালাচ্ছে ইসরায়েল। আক্রমণ জোরদারে সেপ্টেম্বরে শহরটিতে আরো 60,000
রিজার্ভ সেনা মোতায়েন করা হবে। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের অনুমোদন দেওয়ার মুহূর্তে কর্মকর্তারা অনুমান করেন এটি বাস্তবায়নে 5 মাস বা তার বেশি সময় লাগতে পারে। কিন্তু গত সপ্তাহে সেনাবাহিনীকে সময়সীমা কমানোর নির্দেশ দেন নেতানিয়াহু। তবে এই মাসের শুরুতে সেনাদের উপর অতিরিক্ত বোঝা চাপানোর বিষয়ে সতর্ক করেন আইডিএফ প্রধান ইয়ার জামিল, যাদের অনেকেই গাজায় যুদ্ধের জন্য একাধিকবার ডাকা হয়েছে। নিরাপত্তা মন্ত্রিসভায় তিনি বলেন 22.5 মাসের যুদ্ধে সেনা সদস্যরা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি এবং ক্লান্তির সম্মুখীন, কিন্তু নেতানিয়াহু এবং তার জোটের অংশীদাররা নতুন যুদ্ধ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার জামিলের উদ্বেগ উড়িয়ে দেওয়া হয়। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের নতুন এক জরিপে দেখা যায় ইসরায়েলের প্রায় 40% সেনা যুদ্ধ করতে কম উৎসাহী। কেবল 13% সেনা যুদ্ধ চালিয়ে যেতে অতি উৎসাহ প্রকাশ করেছে। সিএনএন এর প্রতিবেদনে বলা হয় এই তথ্য প্রমাণ করে যে ইসরায়েলি সেনাবাহিনী কঠোর বাস্তবতার সম্মুখীন, যার প্রভাবে জনবলের সীমাবদ্ধতা দেখা দিতে পারে। তাছাড়া জরিপে বারবার উঠে এসেছে দেশের বড় একটি অংশই যুদ্ধ সমাপ্তির পক্ষে। এদিকে জনবলের সংকট কাটাতে অতি ডানপন্থী ধর্মীয় শিক্ষার্থীদের সেনাবাহিনীকে নিয়োগ দিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে সামরিক কর্মকর্তারা। অন্যদিকে ধর্মীয় শিক্ষার্থীদের সেনাবাহিনীকে নিয়োগ দিলে ইসরায়েলের ক্ষমতাসীন জোট থেকে বের হওয়ার ঘোষণা নিয়ে রেখেছে অতি ডানপন্থী দলগুলো। বিষয়টি নিয়ে উভয় সংকটে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। পানি সন্ত্রাস শুরু করলো ভারত, বিস্ফোরণ ঘটিয়ে বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান। ভারী বৃষ্টিপাতের কারণে পানির তীব্র চাপ বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানের কর্তৃপক্ষ দেশটির একটি বাঁধের পাশের তীর রক্ষা বাঁধ উড়িয়ে দিয়েছে। বুধবার ওই তীর রক্ষা উড়িয়ে দেওয়ায় বন্যার পানিতে বিশ্বের অন্যতম পবিত্র শিখ ধর্মীয় স্থান কর্তারপুর সাহিব তলিয়ে গেছে। ভারতে প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলের আন্তঃসীমান্ত 3 নদী চেনাব, রাভি এবং সুতলেজ নদীতে অস্বাভাবিকভাবে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে, যে কারণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ জুড়ে বন্যার উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার পানির চাপ অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের তীর রক্ষা অংশের নিয়ন্ত্রণ বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাঝহার হোসেন বলেছেন, বাঁধের অবকাঠামো বাঁচাতে আমরা ডান পাশের তীর রক্ষা বাঁধ ধ্বংস করে দিয়েছি, যাতে পানির চাপ কিছুটা কমে যায়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারত বাঁধের জলকপাট খোলার আগে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অগ্রিম নোটিশ দিয়েছিল, তবে ভারতীয় কর্মকর্তারা এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। জরুরি সতর্কতা জারি করে চেনাব, রাভি এবং সুতলেজ নদীর তীরবর্তী মানুষের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। উল্লেখ্য, পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের বসবাস রয়েছে পাঞ্জাব প্রদেশে। বন্যায় ভয়াবহ পরিস্থিতির আশঙ্কায় চেনাব, রাভি এবং সুতলেজ নদীর তীরবর্তী এলাকা থেকে লাখ লাখ মানুষ এবং গবাদি পশু সরিয়ে নেওয়ার কাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। স্বৈরশাসক হাসিনা পালানোর পর থেকে পাকিস্তান এবং বাংলাদেশ সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে উঠেছে। উভয় দেশের রাজনীতিতে সাধারণ ভারত বিরোধী মনোভাব কাজ করছে, যা ঢাকা ও ইসলামাবাদের পূর্ব বৈরিতার চেয়েও ভয়াবহ হতে পারে বলে দাবি করা হয়েছে ভারতের প্রভাবশালী দ্য টেলিগ্রাফের সম্পাদকীয়তে বলা হয়, ভারতের জন্য সবচেয়ে উদ্বেগজনক দিক হলো মিস্টার দারের বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক। তিনি জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সেই ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যারা হাসিনার পতনের আন্দোলনের অগ্রভাগে ছিলেন। বাংলাদেশে 2026 সালের শুরুর দিকেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর এর আগে পাকিস্তান প্রকাশ্যেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে, যা নিঃসন্দেহে নয়াদিল্লির জন্য উদ্বেগের কারণ। বাংলাদেশের ভেতরে যারা ইসলামাবাদ এবং ঢাকার দীর্ঘ ও জটিল সম্পর্ক সচেতন, তাদের জন্য চিন্তার বিষয়। প্রকাশিত ওয়াচ ক্লোজলি editorial on the shift in bilateral relation between Pakistan and বাংলাদেশ শীর্ষক সম্পাদকীয়তে এই দাবি করা হয়েছে। এতে বলা হয়, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের সঙ্গেও সাক্ষাৎ করেন। বৈঠকে বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যা ভারতের জন্য উদ্বেগের। সম্পাদকীয়তে দাবি করা হয়েছে, হাসিনার বিরুদ্ধে সমালোচকদের অভিযোগের বড় অংশই ছিল তার ভারতের প্রতি অতিরিক্ত ঘনিষ্ঠতা। এই কারণেই তার ক্ষমতার 15 বছরে অভিযোগকৃত স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে জনরোষ ধীরে ধীরে এক বিস্তৃত ভারত বিরোধী মনোভাব হিসেবে ছড়িয়ে পড়ে। সেই সমালোচকদের ভাবতে হবে, নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রকাশ্যে সখ্যতা দেখানোর ফল কি হতে পারে।
ইরানের ওপর হামলা হলে ইসরায়েলের বিরুদ্ধে আবারও যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে তেহরান, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা এর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণ শেষে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। বুধবার এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। আরাঘচি বলেন, সম্প্রতি ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে কোনো মূল সমস্যার সমাধান হয়নি। তিনি দাবি করেন, যুদ্ধবিরতির প্রস্তাব ইরান দেয়নি, বরং ইসরায়েলি বিনা শর্তে যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং তেহরান সেই প্রস্তাব মেনে নেয়। তিনি আরো বলেন, বিশ্বতে যদি ইরানের উপর আবার হামলা হয় তাহলে আগের চেয়েও কঠোর জবাব দেওয়া হবে। ওআইসি সম্মেলনে তিনি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন বন্ধে একসাথে কাজ করার আহ্বান জানান এবং আরব দেশগুলোকে আরো সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন। ইউক্রেনে যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের মন্ত্রিসভার বৈঠক পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে। আমি অর্থনৈতিক বিষয়ে কথা বলছি কেননা আমরা কোনো বিশ্বযুদ্ধে জড়াতে চাচ্ছি না। একজন সাংবাদিক জিজ্ঞাসা করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পরিণতি ভোগ করতে হবে কিনা। জবাবে ট্রাম্প বলেন, আমার মনে যা আছে তা খুবই গুরুতর। যদি আমাকে তা করতেই হয় তবে আমি যুদ্ধের অবসান দেখতে চাই। ট্রাম্প আরও বলেন, এটি বিশ্বযুদ্ধ হবে না, তবে এটি একটি অর্থনৈতিক যুদ্ধ হবে। একটি অর্থনৈতিক যুদ্ধ খারাপ হতে চলেছে এবং এটি রাশিয়ার জন্য খারাপ হতে চলেছে, তবে আমি তা চাই না। 3 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটাতে নতুন নিষেধাজ্ঞার প্যাকেজ স্থগিত রেখেছে ট্রাম্প। সম্প্রতি 2 পরাশক্তি দেশের নেতা যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য ট্রাম্প আলাস্কায় বৈঠক করেন। ট্রাম্প বলে আসছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং পুতিনের মধ্যে একটি আলোচনা চান। জেলেনস্কি নীতিগতভাবে এই ধরনের আলোচনায় সম্মত হলেও পুতিন স্পষ্ট করে দিয়েছে, যুদ্ধ বন্ধ করতে মস্কোর শর্ত মেনে নিলে আলোচনা সম্ভব। সন্ত্রাসবাদ দমনে এবং সীমান্ত সুরক্ষায় যৌথ প্রচেষ্টা জোরদারের অঙ্গীকার করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি এবং পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। টেলিফোন আলাপের আলোচনাকালে একে অন্যকে এই প্রতিশ্রুতি দেন। এক প্রতিবেদনে এ খবর জানায় পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। ইসলামাবাদে ইরানি দূতাবাস এক বিবৃতিতে এ কথাও জানায়। দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ইরানি সিজিএসএএফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি এবং পাক সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের মধ্যে টেলিফোন আলাপের উভয় পক্ষ সীমান্ত সুরক্ষিত রাখতে এবং সন্ত্রাসবাদ নির্মূল করতে প্রস্তুতি ব্যক্ত করেছে। সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার 2 সেনা প্রধান দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। এই সময় মুসাভি ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে পাকিস্তানের তেহরানকে সমর্থনের ভূয়সী প্রশংসা করেন। 2 দেশের সেনা প্রধানের ফোন আলাপ হলো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামাবাদ সফরের কয়েকদিন পর। এর আগে চলতি মাসের শুরুতে 2 প্রতিবেশী দেশ সীমান্তে সন্ত্রাস বিরোধী কার্যক্রম জোরদার করে যৌথভাবে সীমান্ত সুরক্ষার ব্যাপারে একমত হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে মুসাভি বলেছেন, ইরান সীমান্তে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসবাদ নির্মূলে প্রস্তুত রয়েছে। এজন্য পাকিস্তানের সঙ্গে যৌথ প্রচেষ্টার প্রয়োজন। একইভাবে অসীম মুনির বলেছেন, পাকিস্তান ইরান সীমান্তকে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এবং অর্থনৈতিক উন্নয়নের সীমান্তে রূপান্তর করতে হবে। প্রসঙ্গত, মে মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ 2 দিনের সফরে তেহরান গিয়েছিলেন। ওই সফরের উদ্দেশ্য ছিল বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতি ভারতের সঙ্গে সংঘাতকালে সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানানো। সফরকালে তিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গেও বৈঠক করেন। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হামাসের অভিযানে 25 ইসরায়েলি সৈন্য হতাহত, ফুটেজ প্রকাশ করল কাসাম ব্রিগেড। তুরস্কের আকাশ প্রতিরক্ষা স্টিল ডোম একই দিনে 14টি নতুন স্থাপনায় উদ্বোধন করলেন এরদোগান। হিব্রু বিশ্ববিদ্যালয়ের জরিপ, ইসরায়েলের 40% সেনাই যুদ্ধ করতে চায় না। পানি সন্ত্রাস শুরু করল ভারত, বিস্ফোরণ ঘটিয়ে বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান। ঢাকা ইসলামাবাদ ঘনিষ্ঠতা, দক্ষিণ এশিয়ার নতুন সমীকরণে উদ্বেগে নয়াদিল্লি। দ্য টেলিগ্রাফের সম্পাদকীয়তে যা বলা হলো। আবারও ইসরায়েলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত ইরান, হুঁশিয়ারি তেহরানের। আমরা বিশ্বযুদ্ধে জড়াবো না, তবে অর্থনৈতিক যুদ্ধ হবে, পুতিনকে হুঁশিয়ারি ট্রাম্পের। ইরান ও পাক সেনা প্রধানের ফোন আলাপ, আলোচনায় ছিল যেসব বিষয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। All content on this channel is for educational and informational purposes only. We do not promote violence, misinformation, or any illegal activity.